আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। কাশেম, ঠিক আছে। তোর বাড়িতে বলে লাভলির বিয়ার প্রস্তাব পাঠাইছেন? এ বিয়ে হইব না। লাভলির বিয়া ৩ বছর আগে ঠিক হয়ে রয়েছে। কথাটা যেন মনে থাকে কয়ে দিলাম। মাস্টার, ওই মাস্টার, আপনারা মাস্টারের শরীর ভালো তো? আমার ছোট ভাই হাসিন না, ও পাস করে না কে মাস্টার? ঠিক মতো লেখাপড়া না করলে পাস করবে কি করে? যারা নিয়মিত লেখাপড়া করে তারা তো ঠিকই পাস করে। ওর লেখাপড়া করার সময় নাই মাস্টার, ও আমার লগে কন্ট্রাক্টারি করে। তুমি ওরে পাসটা করাইয়া দিও মাস্টার। চল। স্যার, আমাদের ভাই বারাদারের জন্য একটু কনসেশন রাখেন। আসসালামু আলাইকুম। মা, ময়া জালটা দাও, নদীতে গিয়ে দেখি যদি চিংড়ি মাছ পাই, মিষ্টি কুমড়ো দিয়ে খেতে ভালোই লাগবে। মা আপনার খাবার দিয়েছি। কতদিন না তোকে বলেছি সকালবেলা উঠেই তোর হাতের বাড়া ভাত আমি খাবো না। আমার কথা তুই যে গায়েই মাখিস না। কেন দিয়েছিস? ভুল হয়ে গেছে। হাফিজ, তাড়াতাড়ি খেয়ে নে, হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নে। বেয়াদব, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আল্লাহ তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নইলে এতদিনে দাদি হতে পারলাম না কেন? আচ্ছা মা, সকাল হতে পারলো না, এরই মধ্যে উঠান গরম করতে শুরু করেছো? 10 বছর হয় মজুর বিয়ে দিয়েছি, এখনো বংশে বাতি দিয়া লোক আসলো না। ছোট বউকেও তো ঘরে তোলেন না, 1 বছর ধরে ঝুলিয়ে রেখেছেন। ওই মজু ভাই, লালু ভাই দেখা করতে বলছে। আছে কোথায়? ইট খোলায়। সকাল হতে পারে নাই, এর মধ্যে লালু মস্তানের সামনে এসে গেছে। দাদা, লালু মাস্তান আমার বউ বড় ভাই, আমি তার সঙ্গে সম্পর্ক রাখি না। তোমার সাথে তার এত দহরম মহরম কি? তাতে তোর দরকার কি? দরকার তো আছেই, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই। কখন বসবো বলো? তুই তো লালু মাস্তানের বোন জামাই হয়েও তার সঙ্গে সম্পর্ক রাখিস না, আর তোর দাদা এসব কি করছে? তাকে যাকে দেখো, বাধা দিতে পারো না? 10 বছর হলো আমার বিয়ে হয়েছে, এখনো মা হতে পারিনি।
মা তো আমাকে মানুষই মনে করেন না। আর তোর দাদার এত পরিবর্তন হয়েছে, আমার কথা বলতে ইচ্ছে করে না, বরং ভয় করে। কিসের ভয়? একা একা বাড়িতে থাকি, লালু মস্তান আর তার লোকজনরা যাতায়াত করে, আমার বড় ভয় করে রে। তুই বউ তোলার কি ব্যবস্থা করেছিস? মেয়েটা ঘরে থাকলেও তো আমি একটু স্বস্তিতে থাকতে পারবো। হায় 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 রে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। মধু, মধু, মধু রে, তোর বউ আমার ছোট পোলাটারে শেষ করছে। তা চিৎকার করে বাড়ি মাথায় তুলছো কেন? আমারে না জানিয়ে লালু মস্তানের বোন বিয়ে করেছে, সেই মেয়ে কেমনে ঘরে তুলবে? তোর বউ হাফিজের সঙ্গে সেই ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের কি আছে মা? ভাইটা সন্ত্রাসী, চাঁদাবাজ, মেয়েটার কি দোষ? মেয়েটাকে আর কতদিন এভাবে ঝুলিয়ে রাখবেন? মধু, তোর বোন ভার অনেক বেড়েছে। ও নিজে একটা অপায়া আবার ঘরে তুলতে চাই জহুরাকে। মা, ভাবিকে এইভাবে দোষারোপ করো না, আমারও তো কিছু বলার থাকতে পারে। তোর আবার কি বলার আছে? হ্যাঁ, তুই বাড়ির ছোট ছেলে, ছোট হয়ে থাকবি, তা না হলে বাড়ি থেকে বের করে দেবো। তো তাই দাও। তেজ দেখো, সব দোষ ওই রাজুর, ওই রাজুর দোষ। নিজে একটা বাধা হয়ে আমার সংসারে আগুন জ্বালাচ্ছে। মা, ভাবিকে তো সারাদিন অলক্ষণে বাজে বলে গালি দাও, আর ওদিকে আমার বউটাকে ফেলে রেখেছে বাপের বাড়ি। তোমার জন্য আজকাল এ বাড়িতে কথাই বলা যায় না। চুপ কর হাফিজ, সকাল হতে পারলো না, এর মধ্যে তুই ঘরে একটা ঝগড়া ফেসাদ বাঁধিয়ে দিলি। আমি লাগাতে চাইনি, আমি জোহরাকে নিয়েও কথা বলিনি। কথা শোনার আগেই কেউ যদি তর্ক শুরু করে দেয় তাহলে সে দোষ কি আমার? তাহলে বলো এবারে তার কথা বলবো না, যা বলার মাই বলুক। কি বলতে চাস তুই? তোমাকে কোনো কথা বলতে চাই না, তুমি শুনে কি করবে? তাহলে কাকে কি বলতে চাস তুই? চুপ করে থাকিস না, উত্তর দে। তুমি তো সারাদিন বাড়িতে থাকো না, জানো বাড়িতে কি হয়? যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে। গরিবের মেয়ে বলে সারাক্ষণ ভাবিকে অলক্ষণে, অপয়া, বাজা, আরো কত কি সব শুনতে হয়। তুমি পারো না এসবের প্রতিবাদ করতে? ছেলে হয়ে তুই মায়ের দোষ ধরিস? চড়িয়ে তোর দাঁত ফেলে দেবো শয়তান। আমার বিরুদ্ধে নালিশ? মরে যাওয়ার আগে বংশধর থেকে যেতে পারবো না। যার রান্না দুপুরে খাও, রাতে খাও, তার রান্না সকালে খেতে অসুবিধা কি আমি তো বুঝি না। আমার দিনের শুরু একটা অপায়া মেয়ের হাতের খাওয়া দিয়ে শুরু হবে কেন? আসল কথাটা বললে না মা। সকালে দাদা বাড়িতে থাকে, তার জন্য দাদার কান ভারী করো, যাতে দাদার কানে ঢোকে ভাবি অপয়া, বাজা, অলক্ষণে। দুদিন পর বলবে আরেকটা বিয়ে কর। হ্যাঁ হ্যাঁ, বলবোই তো, বলবো। তোমাকে একটা কথা বলতে চাই দাদা। বল। লালু মস্তান আমার সম্বন্ধী, তারপরও আমি চাই না তারা এ বাড়িতে আসুক। বাহ, তুই কুটুম বানাবি আর তারা এই বাড়িতে আসবে না? তারা কুটুমের মতো আসে না। তাহলে তারা কিভাবে আসে আর কি বলতে চাস তুই? তুমি সেটা ভালো করে জানো। না বোঝার ভান করে থাকলে আমি ছোট ভাই হিসেবে কি করতে পারি? ভাবির মুখের দিকে তাকিয়ে পারো না? তাকে একবার শহরে নিয়ে যেতে। বউ নিয়ে ঢাকায় যাবে, ফুর্তিতে আর বাঁচে না। বলি 2000 টাকা হলে নতুন একটা বিয়ে করা যায়, বুঝলি? কি বললে মা? পেছনের বাগানে এসো। কথা বলছো না কেন? তুমি কেমন পুরুষ? বলো। তুমি তুমি বাবা হবে। কি ভাবছো? আমার মায়ের নাতি দেখার খুব শখ, তারপরও আমি জানি
তোমাকে ও বাড়িতে নিয়ে গেলে মা খুশি হবেন না। আমার উপর মায়ের এত রাগ কেন? তোমার ভাই মাকে অগ্রাহ্য করে যেভাবে আমাদের বিয়ে দিয়েছেন তাতে মা খুব আঘাত পেয়েছেন। আমি এত করে বোঝালাম, এত প্রতিবাদ করলাম, তোমার ভাই আমার কোনো কথা কানেই তুললেন না। আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। লাভ নেই জোড়া, মা ভাবির সঙ্গেও ভালো ব্যবহার করেন না। তাহলে তাহলে আমার কি হবে? আমাকে তুমি তোমার বাড়িতে তুলবে কি করে? একটা উপায় আছে, আমি বাড়ি ভাগ করব, আমার অংশ আমি বুঝে নেব। বলো কি? তাহলে তো মা আরো বেশি আঘাত পাবেন। পাবেন, তবে এছাড়া ও বাড়িতে তোমার আর কোনোভাবেই যাওয়ার উপায় নেই। দুঃখ করো না জোহরা, সবার জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, আমাদেরও থাকবে। আর তাছাড়া এমন একটা আনন্দের সংবাদ, যাই আমি কিছু মিষ্টি নিয়ে আসি, তুমি বাড়ির সবাইকে মিষ্টি খাওয়াবে। কোথায় যাচ্ছ বাবা? তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। থাক বাবা থাক। আমি একটু হাটে যাচ্ছি, যাবো আর আসবো। জামাইকে বলেছিস নাকি? হ্যাঁ। হাটে যাচ্ছে কেন? মিষ্টি আনতে। হাফিজ কই? বাড়ি নেই। গেছে কোথায়? কোথায় গেছে বলে যায় নাকি? বেশ, তাইলে আপনি শুনেন, আমার বোন জোহরা আপনার পুত্রবধূ। ডাক্তার বলছে মা হইব, 7 দিনের মধ্যে বউ তুইলা আনবেন বাড়িতে। মনে থাকে যান। আমাকে জিজ্ঞাসা করে তোর বোন বিয়ে দিয়েছিলি? প্রেম করছে, বিয়া দিছি। আমি বাড়ি না থাকলে আমার বাড়িতে গিয়া থাকে। থাকতে দিয়েছিস, এখন পালবি। তোর বোনকে আমি ঘরে তুলবো না। তুলবেন তুলবেন, আমি কিছু ভালো কাজও করি। আপনার মনের মতো একটা সংবাদ আছে, বশির মোল্লার তো চেনেন, 100 বিঘার উপরে জমি আছে, কিন্তু ছেলে নাই। একটা মাত্র মাইয়া, জানু, বিধবা। আপনার বড় ছেলের সঙ্গে বিয়া দিতে পারি, সব সম্পত্তির মালিক আপনার ছেলে হয়ে যাবে। কি প্রস্তাবটা পারবো? আমি কি জানি, মধুর সঙ্গে আলাপ কর। এইটা কি বললেন আপনি? আরে আপনারা না জানায় আমার বোন জোহরারে হাফিজের সঙ্গে বিয়া দিছিলাম বলে আপনি বউ ঘরে তুললেন না, আর এখন মজুর বিয়ার ব্যাপারে বলেন মজুর সঙ্গে আলাপ করতে। আপনার সঙ্গে আলাপ করার দরকার নাই। স্পষ্ট কইরা বলেন, মজুরে বিয়া দিলে জোহরারে ঘরে তুলবেন কিনা? বশির মোল্লা তো নামি দামি লোক, হ্যাঁ দাওয়াত করেন বাড়িতে, রান্না বান্না কইরা খাওয়ান। খাওয়া দাওয়ার পরে প্রস্তাবটা আমি পারবো। উস্তাদে প্রস্তাব দিলে বশির মোল্লার না করার উপায় নাই, কারণ কোনাবাড়ি 25 বিঘা জমি বশির মোল্লার নামে উস্তাদ লিখে দিচ্ছে। না বইলা পারবো? কি আপনি কথা বলেন না কেন? হাফিজের বেলায় ভুল করছি, মাফ করে দিয়েন। এবার মজুর বেলায় কি করবো বইলা দেন। মধুর সঙ্গে আলাপ করে এলো। শোনেন, আপনার বড় ছেলের সঙ্গে আলাপ হয়েছে, সে জানুরে বিয়ে করতে রাজি আছে। আপনি তো মুরব্বী, আপনারে কইতে পারি না, বড় বউরে কন্যা একটু পান খাওয়াইতে। হাফিজের বিয়ের জন্য মাপ চেয়েছে, পান দাও বউ।
এই বাড়িতে কেউ পান খায় না, পান পাবো কোথায়? পাশের বাড়ি থেকে আয়না দেন না। পাশের বাড়িতে গিয়ে নিজেও তো খাইতে পারেন। হাসি হাসি হাসি। আসসালামু আলাইকুম। মা, মা, হ্যাঁ ধরো তোমার বাজার তুমি বুঝে নাও, বাকি কিছু থাকলে বলো, আবার বাজারে যাব। মধু, হাফিজকে তো দেখছি না, তুই মধুকে নিয়ে মুরগিগুলো জবাই করে দে, আমি দিনের মধ্যে কাজ ছাড়তে চাই। মজু, মুরগিগুলো ধর। একটু জিরে এলোই। মা, এই বশির মোল্লারা 3 জন, আর ওই হাফিজের কুটুম বাড়ির লোকজন, আর লালুর লোকজন সহ ধরো আরো 8 জন, আর আমরা লোক হিসাব করে রান্না করবে কিন্তু। আমি এত সব পারবো নাকি, তোর বউকে সব বুঝিয়ে বল। তুমি এই কি করছিস? আমি চলে যাচ্ছি। কোথায়? জানি না। জানি না মানে? বাবা মা সহ 3 কুলে আমার কেউ নেই, তারপর আমি ঘরে থাকতে আরেক বউ ঘরে আনতে চাও, আর আমি চেয়ে চেয়ে দেখবো। আচ্ছা শোন শোন শোন, তোর তো বোঝা উচিত একটা সন্তানের জন্য মা 10 বছর অপেক্ষা করছে, এরপর সে বিয়ে দিলে আমি কি করব? কি করবে মানে? আমাকে ডাক্তার দেখিয়েছো? তুমি ডাক্তার দেখিয়েছো? কত রকমের চিকিৎসা তো আছে, তা না করে বিয়ের ব্যবস্থা আগে করলে। এসব চিকিৎসায় অনেক টাকা লাগে বউ, আমরা গরিব। বিয়ে করতে টাকা লাগে না? এই যে বাজার সদাই করেছো বিনা পয়সায়। আচ্ছা ঠিক আছে, তুই রান্নাটা কর, আমি তোকে কথা দিচ্ছি তোকে ঢাকায় নিয়ে আমি চিকিৎসা করাবো। আগে বিয়ে বন্ধ করতে হবে। বলিস কি? বসির মোল্লা, হাফিজের সম্বন্ধী লালু বিয়ায় সবাইকে দাওয়াত করা হয়ে গেছে। লালু মস্তান থেকে বিয়ে হয়ে গেল? একটা ঝামেলা বাধাস নে বউ, আমি তোর গা ছুঁয়ে কথা দিলাম, তোকে ডাক্তার দেখাবো, চিকিৎসা করাবো, তুই শুধু রান্নাটা করে দে। না, একটা মস্তান বাড়ির মধ্যে ঢুকিয়ে আমার মতো মেয়ের উপর তোমরা যে মানসিক নির্যাতন করছো তা সহ্য করা আমার পক্ষে সম্ভব না। ভাবি দাঁড়াও, ভাবি তোমার দোহাই লাগে, এভাবে যাবে না। যেতে হয় আমার আর জোহরার সঙ্গে তুমি যাবে, তার আগে আমাকে শেষ চেষ্টা করতে দাও। কি করবি তুই? এবার কি করবি? বাড়ি ভাগ করবো। বাড়ি ভাগ করবি? হ্যাঁ, তোমরা যদি বাধা দাও তাহলে সালিশ বসাবো, দরকার হলে সরকারি অফিসে বাড়ি ভাগাভাগি দরখাস্ত দেবো। ভালোই ভালো আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও, আমি রেজিস্ট্রি করব। কি? আমি বেঁচে থাকলে তুই যদি এই বাড়ি ভাগাভাগি করিস তাহলে আমি এখানে থাকবো না? থাকা না থাকা তোমার ব্যাপার, ইচ্ছে হয় তোমার ভাগ তুমি লালু মস্তানকে লিখে দাও, আমার ভাগ আমাকে দিয়ে দাও। হাফিজ, মুখ সামলে কথা বল। ধমক দিও না দাদা, তোমার মুখে বড় কথা মানায় না। আমার কথার উত্তর দাও, বাড়ি ভাগ করবে কখন? নইলে আজই আমি সালিশ ডাকবো, সরকারি অফিসে দরখাস্ত দেবো। এক কথা কবার বলবো? বাবা সত্যি সত্যি তুই বাড়ি ভাগ করবি? সত্যি সত্যি তুমি দাদাকে আবার বিয়ে দেবে? ভাবির মানসিক অবস্থার কথা একবারও চিন্তা করলে না মা? একটা বাজা মহিলার জন্য তোর এত দরদ কেন? ওকে দিয়ে বংশ রক্ষা হবে না। বংশ রক্ষার অজুহাতে ভাবি থাকতে দাদাকে যদি তুমি আবার বিয়ে দাও, তাহলে আমিও এ বাড়িতে জোহরাকে তুলে আনবো, তারপর তোমার বংশ ধরে স্বাদ মিটিয়ে দেবো। ও তাহলে এই বাড়ি ভাগ করার অসৎ বুদ্ধি তোকে ওই জহুরা আর জহুরার ফুপু দিয়েছে, তাই না? কি বল দেয়নি? না, আমি পুরুষ, কোনো নারীকে বিয়ে করার পর তাকে ঘর সংসার করে দিতে আমি দায়বদ্ধ। তুমি মা, তাই এর বেশি কিছু বললাম না। কবে বাড়ি ভাগ করতে চাস বল? আগামী শুক্রবার। তুমি কি বলো মা? এই চামড়া, তুই একটা মাতব্বর হয়ে গেছিস, চড়িয়ে তোর দাঁত ফেলে দেবো বলছি। তুমি বলো ভাবি, আজ এই রান্না বান্না তুমি করতে পারবে? না। দাওয়াত দেওয়ার পর বউটা রান্না করতে অস্বীকার করলো? কি অপমান! তেজ আছে, দেখছি বউটার তেজ আছে, তেজ।
কমাইতে হবে। আমার শরীরটা ভালো লাগতেছে না বউ। কি হয়েছে? মাথা ঝিমঝিম করে, বমি বমি আসে, চোখও ঝাপসা দেখতেছি। ডাক্তারের কাছে গিয়ে সব কথা খুলে বলো। আমি বলছি তুই যা, একটা রিক্সা ঠিক কর, বাস স্ট্যান্ড যাব। ডাক্তারের সঙ্গে আজকে পরীক্ষা নিরীক্ষা নিয়ে কথা বলার কথা না। আমি বলবো বউ, তুই যা, একটা রিক্সা ধর, বাস টার্মিনাল যাব। মফিজউদ্দিন হাওলাদার, আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে আসুন। আপনার স্ত্রীকে সঙ্গে আনতে বলেছিলাম, উনি কোথায়? পরশুদিন পরীক্ষা নিরীক্ষা করে যে শুনি মায়ের ভীষণ অসুখ, তাই বউ বাড়িতে রয়ে গেল। সত্যি কথা বলার সাহস আছে? রিপোর্টগুলো দেখে তো তা মনে হচ্ছে না। বসুন। আপনার স্বভাব চরিত্র সম্পর্কে আপনার স্ত্রী কিছু জানেন? বদ অভ্যাসগুলো বদলাতে হবে, তা না হলে এই রোগ কখনো ভালো হবে না। আপনার সিমেন অ্যানালাইসিসে ধরা পড়েছে রক্তে আপনার হরমোনাল অ্যামাউন্ট স্বাভাবিকের চেয়ে অনেক কম। বুঝলাম না আপা। আপনার এবং আপনার স্ত্রীর সমস্ত রিপোর্ট এখানে আছে। আপনার স্ত্রীর মা হওয়ার জন্য তার কোনো শারীরিক অসুবিধে নেই, কিন্তু আপনার আছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খেলে ভালো হয়ে যাবেন, কিন্তু আপনি বাবা হতে পারবেন কিনা সেটা ঠিক বলতে পারছি না। ফুপু ওঠো, দলবল নিয়ে মনে হয় ভাইজান এসছে। ওঠো ফুপু। ঘুমাতো। আমার তো ঘুম আসছে না, আমার খালি ভয় করে। কি জানি কোথায় আবার কি করে এসছে। সকাল হলেই তো পুলিশ এসে আমাদেরকে জেরা শুরু করে দেবে। পুলিশ তো রোজই জেরা করে। বংশের রক্ত বিপথে গেছে, বারণ মানের এক কথা শুনে না, তা আমরা কি করব? আমার এই জীবন ভালো লাগে না ফুপু। ভালো না লাগলে কি করব? গলায় দড়ি দিয়ে মরবো? হ্যাঁ, সেটা তো মহাপাপ। আমি আর পাপের তোয়াক্কা করি না। কোন পাপে যে এমন একটা সন্ত্রাসীর বোন হয়েছিলাম জানি না। বাঁচার জন্যে হাফিজ মিয়াকে বিয়ে করেছিলাম। ডাক্তার বলল আমি মা হব। সেই হাফিজ মিয়ারও 2-3 দিন ধরে কোনো খোঁজ খবর নেই। আমার ঘুম আসে না ফুপু, আমার ঘুম আসে না। পোড়া কপালে মরেছি সব দিক দিয়ে। ভাই হলো একটা সন্ত্রাসী, আর শাশুড়ি লোভী অহংকারী। কেমন পুরুষ! মা অহংকারী বলে আমাকে এইভাবে এইখানে ফেলে রাখবে? তুই হাফিজকে বিশ্বাস করিস না? করি। তার নিজের জীবনের চেয়েও আমার জন্য অনেক বেশি চিন্তা করে। তাহলে আর চিন্তা করিস কেন? দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই নিষ্পাপ, আল্লাহ তোকে ঠিকই দেখবে। নে শুয়ে পড় এখন, শো।
পাপীকে পাপের শাস্তি পেতেই হবে। পুলিশে না ধরে দিয়ে অন্যায় হয়ে গেছে ভাবি, অন্যায় হয়ে গেছে। দাদা কোথায় নিয়ে গেছে কোনো খোঁজ পেলে? না, এই তল্লাটে কেউ কোনো মুখই খুলছে না। সব নেড়ি কুত্তা ভয় পেয়েছে। মা আমি একটু আসি। এই কোথায় যাচ্ছিস তুই? ভাবিকে খুঁজতে। বউ তো নষ্ট হয়ে গেছে। ওকে তো আর ঘরে তোলা যাবে না। দাদা তুমি একটা অমানুষ। আমার বাপ দাদার ভিটে মাটি ছিল পবিত্র, কলঙ্ক মুক্ত। সেই পবিত্র মাটিতে গতকাল সে এই বউটা শ্লীলতাহানি করে তাকে কলঙ্কিত করেছে। এরপর তাকে লালন পালন কি করে করি ওসি সাহেব? সে তো আপনার আপন ভাইয়ের ছেলে। তা অস্বীকার করি কি করে? আচ্ছা, লালু গুন্ডার এই অপকর্ম আপনি নিজের চোখে দেখেছেন? আমি দেখেছি। আপনি তো ওর বোন। জি, একই মায়ের গর্ভে জন্মেছি। আদালতে দাঁড়িয়ে সাক্ষী দিতে হবে, পারবেন তো? ভয় দেখাচ্ছেন? না, আদালতে যাওয়ার আগে যদি আপনারা পিছিয়ে যান তখন আমি বিপদে পড়ব। আমি তো তাকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করলে তাকে অবশ্যই ধরে ফেলতে পারবো। আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু দুদিন পরে আমার এই ভাতিজিটা মা হবে। লালু মাস্তানের হাত থেকে তার এই বোনকে রক্ষা করার গ্যারান্টি আপনারা আমাকে দিন। প্রয়োজনে আমি আদালতে সাক্ষী দেওয়ার গ্যারান্টি আপনাদের দিচ্ছি। এসআই মনোহর সাহেব, এই কেসের দায়িত্ব আপনাকেই দিচ্ছি। জি স্যার, লালু মাস্তানকে ধরার এর চেয়ে ভালো সুযোগ আমরা আর পাবো না। বোন হ্যাঁ ভাইয়ের বিরুদ্ধে মামলা করছস? আমাকে তুমি বোন বলবে না, তোমাকে আমি ভাই বলে স্বীকার করি না। তাইলে আমার বাড়ির থেকে নাম হারামজাদি। একই মায়ের গর্ভে জন্ম নিয়ে তুমি বড় হয়ে সন্ত্রাসী হতে পারো, কিন্তু আমার বাবা মা কোনোদিন কোনো হারাম কাজ করেনি। খবরদার, আমাকে হারামজাদি বলে আমার বাপ মাকে তুমি অপমান করবে না। তুই আমার বাড়ি থেকে বাইর হ, বাইর হ শয়তান। লালু, বাড়ি তোর একার না, বাবা মার ভিটে। এ বাড়ি আমারও। মামলা তুইলা লয় আয়, নইলে তোরে কাইটটা দুই টুকরা করে ফলাবো। আয় করো তো। থানায় তোমার বিরুদ্ধে 10টা কেস আছে। আমার বউয়ের গায়ে একটা টোকা দিয়ে দেখো, তোমার বিরুদ্ধে আমি কেস করে তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমার বাড়িতে আমার এই শাসার শাসন করতে বাড়ি লাগে না। যার সাহস আছে সে যে কোনো মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসের প্রতিবাদ করতে পারে। পুলিশ আইতাছে। হাফিজ, তোর হাত পা কাইটটা লুলা বানায়া এই বেয়াদবের শাস্তি তরে আমি দিমু। চল। এই, একটা চেয়ার নিয়ে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনারা কি ঢাকা মেডিকেলে গিয়েছেন? সকালেই চলে গিয়েছেন। বসুন। ঠিক আছে, ধন্যবাদ। জি। ওনারা আসবেন কখন? সেটা ঢাকা মেডিকেলের উপর নির্ভর করে। আপনি কে? আমি? ও আমার স্ত্রী। ও, তাহলে ভিকটিম আপনার ভাবি? জি, ঠিকই ধরেছেন। না স্যার, কোনো এভিডেন্স পাওয়া গেল না। চলুন তাহলে কোথায়? ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্টের ইন্সপেকশন করব। আসুন। জি চলো। অবশ্যই চলো। আমার সঙ্গে চল মজু।
কোথায়? থানায় গিয়া বলবি তোর বউরে কেউ অপহরণ করে নাই। বউ নিজের ইচ্ছায় ঘর সাইডা পরপুরুষের লগে ভাইগা গেছে 3 মাস আগে। আরে একটা মাইয়ার লোক গেছে তাতে কি? বশির মোল্লার মাইয়ার সঙ্গে তোর বিয়া তো হবেই। মজু যা বাবা যা, ঘরে বংশধর দরকার একটা। সোজা কথায় যাবি না? ঠিক আছে, আমার লগে মিলামিশা যেসব অপকর্ম করছ সবাই তা বইলা দেব। থানায় যাবি না যাবি না? কালু বাজার থেকে 1 jar কেরোসিন তেল নিয়ে ঘরে আগুন দিয়া দেই। চাচি তোমার ছেলেরে বলো আমাকে সঙ্গে যাইতে, বিয়ের ব্যবস্থা করি। যা না বাবা যা, ঝামেলা করিস না, যা। আপনার স্ত্রী গতকাল রাতে কোথায় ছিলেন? কোথায় ছিল তা আমি জানি না। 3 মাস ধরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনার স্ত্রী তো বললেন গতকাল রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীবাড়ির সামনে দিয়ে আপনারা যখন যাচ্ছিলেন তখন লালু মাস্তান আপনার কাছ থেকে তাকে অপহরণ করে শ্লীলতাহানি করেছে। মিথ্যে কথা। মিথ্যে কথা? মিথ্যে কথা? আচ্ছা ঠিক আছে, আমি আপনার বক্তব্য লিখে নিচ্ছি, আপনি এবার আসতে পারেন। তোমার বড় ভাই একটা অমানুষ। আমি একবার লোকটার মুখোমুখি হব না। থানা, পুলিশ, ঢাকা মেডিকেল পর্যন্ত তোমাকে নিয়ে ছোটাছুটি করার পর এখন তোমাকে হাতছাড়া করা যাবে না। লালু আমার ভাইয়ের ছেলে হতে পারে, কিন্তু সুযোগ পেলে তোমাকে একেবারে শেষ করে ফেলবে। তখন আমাদের কি হবে? আমি তাহলে কোথায় থাকবো ফুপু? এটা আমার আর ফুপুর দুজনেরই বাপদাদার ভিটে। ঢাকা মেডিকেল থেকে রিপোর্ট তো এসে পড়বে, আর রিপোর্ট এলে ভাই তো কুকুরের মতো হয়ে যাবে। লালু ধরা না পড়া পর্যন্ত তুমি আমাদের এখানে থাকবে। ভাবি, দাদাকে নিয়ে ঢাকায় যে ডাক্তারের সাথে দেখা করেছো সেই জায়গাটা তুমি চেনো? তুই এখন আমাকে পেলে ঢাকায় যাবি? না, ওই জোহরা মা হবে তো, তাই ওকে একবার ডাক্তার দেখাবো। বলো, চিনিয়ে নিয়ে যেতে পারবে? পারবো। তাহলে তোমরা তৈরি হও, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি, আজই ঢাকায় যাব। তাড়াতাড়ি আসিস, আমার খুব ভয় করে। শোনো, সেই সকাল থেকে দেখছি সাদা পোশাক পরা দুজন লোক বাড়ি পাহারা দিচ্ছে। ওরা লালু মাস্তানকে ধরবেই। তুমি কোনো চিন্তা করো না ভাবি, কোনো চিন্তা করো না। আপনার স্বামী আপনাকে ভুল বলেছেন। মা হওয়ার জন্য আপনার কোনো শারীরিক অসুবিধে নেই, বরং তার আছে। তার সিমেন অ্যানালাইসিস রিপোর্টে প্রয়োজনের তুলনায় হরমোন কম। এ অবস্থায় তার পক্ষে বাবা হওয়া অসম্ভব। বলেন কি? আপনার স্ত্রীর ব্লাড, ইউরিন যা যা দিতে বলেছিলাম দিয়েছেন? জি, সব দিয়েছি। কাল এর সময় ওনাকে নিয়ে আপনি আসুন, আমি দেখব। তার আগে রিপোর্টগুলো আসুন। আপা, দাদা এবং ভাবির রিপোর্টগুলো আমার দরকার। সে দেখা যাবে। শালারা বহুত জ্বালান জ্বালাইতেছো, পাবলিক যেদিন ধরবে না আটটি কোটি ভাঙ্গে দিব। আমার অনুমতি ছাড়া সালিশ হইব না। আমার লোকজনকে সালিশে রাখতে হবে। যেদিন বাড়ি ভাগ বটরা হইব সেই দিন মজুরে বিয়া করায় মাইয়াটারে ঘরে তুলা দেব, বুঝছস? পুলিশ 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 কসকি খবর পাইল কেমনে? দেখো যন্ত্রণায় তো 3 মাস ধরে সুস্থ থাকতে পারতেছি না। চল।
ভেতরে নে। আমাদের পারিবারিক ব্যাপার, অথচ আমি কিছু করতে পারছি না। সব নিয়ন্ত্রণ করছে লালু মাস্তান। অতি সাহেব, আপনি যেভাবে পারেন লালু মাস্তানের হাত থেকে বাড়িটা রক্ষা করুন। আচ্ছা, লালু মাস্তান সালিশিতে থাকতে চাইলে আপনার অসুবিধা কি? বলেন কি, একটা মস্তানকে সালিশ মানবো? আপনি রাজি হয়ে যান। সে তো একের পর এক তার শর্ত আমার উপর চাপিয়ে দিতে চাইবে। আপনি তার 10টা শর্ত মানলে সে তো আপনার একটা শর্ত মানবেই। ওর শর্ত অনুযায়ী ভাবিকে নিয়ে বাড়িতে বসবাস করবো কি করে? আহা, মেনেই দেখেন না, লালু আর আপনার স্ত্রী ভাই বোন তো। তারপর কি হবে সেটা আমি বুঝবো। আপনি গিয়ে বলেন লালু মাস্তানকে সালিশ মানতে আপনি রাজি আছেন। জহুরা কোথায়? রাসু, দুধ যুগ খেয়ে না মা। ধর। আমার কিছু খেতে ভাল লাগছে না। ভাল লাগছে না বললে হবে? এখন তোমাকে বেশি বেশি খেতে হবে। এসব আপনি কি বলছেন? এই নাও, হাজেরা খালার কাছ থেকে আচার নিয়ে এসেছি। দরকার হলে আরো আচার নিয়ে আসবো। এখন থেকে তুমি বসে বসে পেট ভরে খাবে আর বিশ্রাম নেবে। এখন আচার রেখে দে, দুজনেই দুধটুকু খেয়ে নে। ধর ধর। এসব কিছুই পারবো না। পারবে না বললেই হবে, তোমাকে পারতেই হবে। কি হয়েছে? তুমি চাচা হচ্ছ। এই সন্তান আমি রাখবো না। নতুন শিশু আসবে, শিশুরা চিরকালই নিষ্পাপ। তুমি চাইলেই একটি শিশুর জীবন আমি নষ্ট হতে দেব না। ছি ছি, কি বলছেন আপনারা? যাকে সমাজ স্বীকৃতি দেবে না তাকে আমি বড় করব কি করে? তাছাড়া লোকজনও তো আমাকে নানান কথা বলবে। ভাবি, সমাজ কখনো স্বীকৃতি দেয় না, স্বীকৃতি আদায় করে নিতে হয়। আমি তোমাকে একটা জীবন নষ্ট করতে দেব না। যে জীবনের সঙ্গে নানান সমস্যা জড়িয়ে যাবে তাকে আমি রক্ষা করব কিভাবে? কিন্তু যে শিশু আসছে সে নিষ্পাপ। মুক্তিযুদ্ধের কারণে মেয়েরা নির্যাতিতা এবং মা হয়েছিল, আর তুমি সামাজিক অত্যাচারের কারণে মা হতে চলেছ। সারাটা জীবন অপয়া, অলক্ষণে, বাজা বলে গালি শুনেছ। এই শিশু এবং তোমার সম্মান আমরা দেব ভাবি। মারে, সাক্ষী, প্রমাণ, মেডিকেল রিপোর্ট সবই তোর পক্ষে। আজ হোক কাল হোক লালুর একদিন যাবজ্জীবন কারাদণ্ড হবেই। 13 বছর হোক বা 33 বছর হোক, লালু একদিন জেল থেকে বের হয়ে আসবেই। আর তখন এই লালু সেই লালু থাকবে না। তোর সন্তানেরও বয়স তখন হবে হয় 13 নইলে 33। তোর কিছু করতে হবে না, দেখবি তোর সন্তানই সেদিন তোর পক্ষ নিয়ে লালুর মুখোমুখি হয়ে দাঁড়াবে। বুকের পাটা শক্ত করো ভাবি। এই সন্তান পৃথিবীর মুখ না দেখলেও তোমাকে, আমাকে রাস্তাঘাটে লোকে লালু সন্ত্রাসীর কারণে আঙুল উঠিয়ে দেখাবে, নিন্দা করবে। আর সে নিন্দার উপযুক্ত জবাব দিতে পারবে ভবিষ্যৎ বংশধর। তাছাড়া তোমার স্বামী, শাশুড়ি তোমাকে বাজা বলে কি কলঙ্কই না দিয়েছে। তোমার স্বামী তোমাকে দোষারোপ করে ঘরে সতীন আনতে চেয়েছিল। ভাবি, তোমার কি একবারও ইচ্ছে হয় না? একবারও ইচ্ছে হয় না এর একটা উপযুক্ত জবাব দিতে? বলো। শুকুর ভাই, ভাগ বাটোয়ারা নিয়ে আমার একটা ভয় ছিল আপনারা আমাকে ঠকাতে পারেন, কিন্তু সমান সমান ভাগ করাতে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। তুমি আমাদের বোন বিয়ে করেছো, হ্যাঁ? তোমাকে কি ঠকাতে পারি? হ্যাঁ, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। আচ্ছা, খেয়ে দিয়ে বরযাত্রী নিয়ে বউ আনতে যাবো। আচ্ছা দাদা, তোমার বিয়ে হবে, একটু আনন্দ হবে না? গান বাজনা হবে না? আমার বাড়িতে সবাই একসঙ্গে হয়েছি, তাড়াতাড়ি বিয়ে পড়িয়ে বউ নিয়ে বাড়ি আয়। কিন্তু আমাকে একটু সময় দাও মা, বাড়িতে বিয়ে হবে, আমি একটা ব্যান্ড পার্টি আর সেই সাথে গানের আসর করতে চাই।
শুকুর ভাই আপনারা খাওয়া দাওয়া করেন, আমি একটু গানের বয়াতি নিয়ে আসি। আচ্ছা কোন বয়াতিকে আনবো, গণি বয়াতি না নিতাই বয়াতি? দুজনকেই আনো। দুজনকেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যাবো আর আসবো। আচ্ছা। হ্যান্ডকাফ পড়াও। এটা কোন গ্রামের ব্যান্ড পার্টি? আগে তো দেখি নাই। এটা নন্দীপাড়ায় নতুন হয়েছে, অমল সরকার করেছে। অমল সরকার? অমল সরকারটা আবার কেডা? আমি অমল সরকার। কোন বাড়ি এটা? ওই যে 4-5টা তাল গাছ আছে না, পালবাড়ির পেছনেই। ওটা তো সরকার বাড়ি, কিন্তু আপনাকে তো দেখি নাই। শহরে চায়ের দোকান দিয়েছিলাম, লোকসান দিয়ে গ্রামে ফিরে ব্যান্ডের দল করেছি। মতি, কি হয়েছে? ঈদ খোলা থেকে উস্তাদকে পুলিশে ধরেছে। বলিস কি? পুলিশের একদিন কি আমাদের একদিন। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। একদম নড়বে না। সিপাই হ্যান্ডকাফ লাগাও। আমাদের একজন ইনজুর্ড। ওভার। কি হলো? কি ভাই? বেন সাহেবা, রাসুর বাচ্চা হবে। আমার ঘর। ভাবি তুমি আমার ঘরে থাকবে। জোহরা, রান্নাঘরের মালপত্র সরিয়ে তুমি আর আমি থাকবো। হাফেজ, ওর জায়গায় বাড়িতে হবে না। এটা পাপের সন্তান। কেমন সন্তান তা তুমি কি করে জানলে? এটা লালু মস্তানের সন্তান। আচ্ছা, তাহলে এতদিন তোমরা ভাবিকে অপয়া বলেছ, আর এখন কি প্রমাণ হলো? ভাবি তো অপয়া না। কি দাদা, মুখে রানে কেন? দেখো মা, দাদা বোবা হয়ে গেছে। কথা বলো দাদা। আবার তো বিয়ে করতে যাচ্ছ, কটা মেয়ের জীবন নষ্ট করবে এভাবে? নষ্ট করবে কেন? বিয়ে করে আবারও বলবে বউটি বাজা অপয়া, তারপর আবারও বিয়ে করবে। যে পুরুষ নিজের অক্ষমতার জন্য বাজা বলে বউয়ের উপর দোষ চাপিয়ে দেয়, একের পর এক নারীর জীবন নষ্ট করে, তেমন চরিত্রহীন পুরুষের জন্যই বাড়ির ভিটে। আর বউ চরিত্রবান, এমনকি সন্তানের মা হতে সক্ষম হলেও স্বামীর বাড়ির ভিটে তার জন্য নয়। 10 বছর শ্রম দিয়ে সবাইকে আপন ভেবে খাইয়ে পরিয়ে স্বামীর সংসারে তার থাকার অধিকার জন্মায় না। মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ বাড়ি আমার, আমার বাড়িতে আমার সন্তানরা তো থাকবেই। আমি বউ, তাই এ বাড়ির সন্তান না?
ছেলে হলে সন্তান। শোনেন মা, আপনি যদি বউ হয়ে এই বাড়ি নিজের ভাবতে পারেন, তাহলে আমি কেন পারবো না? আমি 2 সন্তানের মা, তোর মতো নিঃসন্তান না। নিঃসন্তান হলেই নিজের সংসারে থাকার তার কোনোই অধিকার নেই। নিঃসন্তান হওয়ার দোষ আপনার ছেলের। জিজ্ঞেস করুন তাকে, পারলে তাকে বাড়ি থেকে বের করে দিন, দেখে আপনার সেই সাহস আছে কিনা। কি দাদা, ভাবির কথার উত্তর দাও। সব দোষ ভাবির উপর চাপিয়ে দিয়ে আবারও আরেকটা মেয়ের জীবন নষ্ট করবে? বলো, তাহলে আমিও আইনের আশ্রয় নেব। কি কি বললি তুই? ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে মামলা করবি? আর তুমি তুমি কি করছো মা? একজন নারী হয়ে আরেক নারীকে ঘর থেকে বের করে দিচ্ছ। শোনো মা, আইনে আছে দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়। দাদা তা নেয়নি। আমার বাড়িতে এই সন্তান জন্ম নিতে পারবে না। ভয় দেখাবেন না বিয়ান সাহেবা। আমাদের বাড়িতে গেলে রাসু পায়ের উপর পা তুললে মরণ পর্যন্ত খেতে পারবে। না ফুপু, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। সাহস থাকে তোমাকে বের করে দিই। মা মস্তানদের ঘরে তুলেছে, তাদেরকে দিয়ে সালিশ করিয়েছে। ওই দেখেন, এই দেখেন, মা নিজ হাতে রান্না করে কত যত্ন করে ওদের খাইয়েছেন, পরিয়েছেন, আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। তাই এখন মাস্তানদের এই সন্তানকে ও মাকে এই বাড়িতেই লালন পালন করতে হবে। এতদিন মেয়েরা নিজের অধিকারটুকু বুঝতো না, কি সে মঙ্গল হবে তাও জানতো না। মেয়েদের উপর নির্যাতন হলে আগে তা মুখ বুজে সহ্য করত, কিন্তু এখন তারা প্রতিবাদ করতে শিখেছে, তাদের অধিকারটুকু প্রতিষ্ঠা করতে শিখেছে। এতে মেয়েদেরও যেমন মঙ্গল, সমাজেরও তেমনি মঙ্গল।